শব্দে জীবনের অন্বেষণ, কবিতা ও সাহিত্যের অনুসরণে মুখর হতে চলেছে করিমগঞ্জ কলেজ প্রাঙ্গণ। আগামীকাল 1 নভেম্বর শনিবার করিমগঞ্জ কলেজের প্রমেশচন্দ্র ভট্টাচার্য স্মৃতি প্রেক্ষাগৃহে বিশিষ্টজনদের উপস্থিতিতে উন্মোচিত হবে 6টি সাহিত্যকর্ম। কথা সাহিত্যের উপর গবেষণা করে ডক্টরেট অর্জন করা বিশিষ্ট কবি, লেখক ও শিক্ষিকা ডক্টর অর্পিতা রানী দাশের 5টি কাব্যগ্রন্থ বসন্তের পর বৃষ্টি, মধ্যরাতের মনোলোগ, হিজল কন্যার ডায়েরি, ডায়েরি অফ হিজল ডটার এবং নারীর পুনঃপাঠ, বভোয়ার এবং আমি এর সঙ্গে সঙ্গে জসিম আহমেদের গল্পগ্রন্থ স্বপ্নের বয়স 3 বছর এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হবে শনিবার করিমগঞ্জ কলেজের প্রমেশচন্দ্র ভট্টাচার্য স্মৃতি প্রেক্ষাগৃহে। আজ এক সাংবাদিক সম্মেলনে লেখিকা ডক্টর অর্পিতা রানী দাশ জানান, এর আগে তার একান্তে মেঘবালিকা নামে একটি কাব্যগ্রন্থ এবং একটি প্রবন্ধ গ্রন্থ প্রকাশিত হয়েছে। লেখালেখি সম্পর্কে তিনি বলেন, শব্দের ভেতর নিজেকে বাঁচিয়ে রাখার অদম্য তাগিদ থেকেই তার লেখার যাত্রা। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাশয় সনবিলকে ঘিরে স্থানীয় মানুষের জীবনযাত্রার খণ্ডচিত্র তিনি তুলে ধরেছেন তার লেখা হিজল কন্যার ডায়েরি গ্রন্থে। আর মধ্যরাতের মনোলোগ বইয়ে স্থান পেয়েছে সমাজ জীবনে বাস্তবতা এবং মানুষে মানুষে সম্পর্কের গভীর আবেগ। তিনি আরো বলেন, জন্মসূত্রে কেউ নারী হয়ে ওঠে না, সমাজ জীবনে তাকে নারীতে পরিণত করে। আর এই ভাবনা থেকেই জন্ম নিয়েছে তার নতুন গ্রন্থ নারীর পুনঃপাঠ, বভোয়ার ও আমি, যেখানে উঠে এসেছে একজন নারীর আত্মত্যাগ, সংগ্রাম এবং নিজেকে খুঁজে পাওয়ার গল্প। উল্লেখ্য, 4টি গ্রন্থ উত্তরসূরি প্রকাশনা থেকে এবং একটি গ্রন্থ কলকাতার ক্রিয়েটিভ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। নমস্কার, আমি অর্পিতা দাস। আজকের সাংবাদিক সম্মেলনের কারণ হচ্ছে আর মাত্র একদিন বাকি আছে আমার 5টি বই মানে কাব্যগ্রন্থ একসাথে উন্মোচিত হতে চলেছে করিমগঞ্জ কলেজ অডিটোরিয়ামে। আর দুপুর 12টার সময় উন্মোচিত হবে। প্রকাশক মানে উত্তরসূরির প্রকাশনায় বইগুলো প্রকাশিত হচ্ছে। আর একটা বই কলকাতা ক্রিয়েটিভ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে, মানে প্রকাশিত হয়েছে পাবলিশার্স ওরা। আর 4টে বই উত্তরসূরি প্রকাশনায় প্রকাশিত হতে চলেছে। তো ভীষণ এক্সাইটেড এই দিনটির জন্য। আর তার আগেও আমি আমার 2টো বই ছিল। একটা কাব্যগ্রন্থ ছিল একান্তে মেঘবালিকা, আমার প্রথম কাব্যগ্রন্থ, যেটা 2024-এ প্রকাশিত হয়েছিল এবং উন্মোচিত হয়েছিল বঙ্গ সাহিত্য সম্মেলন থেকে। আমার দ্বিতীয় গ্রন্থ, যেটা প্রবন্ধ গ্রন্থ, সেটা শিলচর থেকে প্রকাশিত হয়েছিল এবং সেটা উন্মোচিত হয়েছিল বরযাত্রাপুরে ডিকেএসপি ওদের সেন্টার থেকে। তারপর এখন আমার 5টি কাব্যগ্রন্থ একসাথে উন্মোচিত হতে চলেছে, সেজন্য ভীষণই এক্সাইটেড। এবং আমি একটা কথা বলে রাখি সেই প্রসঙ্গে, এই দিন আমার জন্মদিন এবং আমার নিজেকে নিজে দেওয়া উপহার। আমি একটা কথা বিশ্বাস করি যে শব্দের মধ্যেই নিজেকে বাঁচিয়ে রাখা, ওই জন্যই আমি শব্দের মধ্য দিয়ে নিজেকে বাঁচিয়ে রাখতে চাই বলেই সেজন্যই আমার মনে হচ্ছে যে জন্মদিনেই আমার কাছে একটা অতি গুরুত্বপূর্ণ দিন আমার জীবনে, এবং যেটাকে আমি পুনর্জন্ম বলতে পারি। কারণ ওই যে প্রথমেই বলেছিলাম যে শব্দের মধ্যেই আমি বেঁচে থাকতে চাই। সেক্ষেত্রে আমার একান্তে মেঘবালিকার প্রথম যে কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থটার মতনই মানে হচ্ছে আমার বসন্তের পর বৃষ্টি। সেটাতে মানে নিজেকে প্রেম, আবেগের থেকেও বড় হয়েছে নিজের আত্মজিজ্ঞাসা। সেখানে আত্মজিজ্ঞাসাটাই আসল হয়ে দাঁড়িয়েছে। তারপরের যে কাব্যগ্রন্থ আমি একটা মানে ক্রমান্বয়ে এনেছি। তারপরটা এনেছি আমি হিজল কন্যার ডায়েরি। আমি সেখানে আরেকটা কথা বলে রাখছি, আমি আসলে সনবিল ফাকুয়া অঞ্চলের মেয়ে, এবং আমার থিসিস, আমার পিএইচডি যে কাজ করেছিলাম
যদিও আমি কথা সাহিত্য নিয়ে কাজ করেছি, কিন্তু আমার মূলত কথা হচ্ছে মানে আমার তারপরে আমার যে ওই যে কাজ করার যে জায়গাগুলো, যে ইচ্ছেটা ছিল, সনবিল নিয়ে কাজ করার ইচ্ছে ছিল, এবং সেটাকে আমি আপাতত আমি কবিতার আকারে প্রকাশ করতে যাচ্ছি। পরবর্তীকালে আমি প্রবন্ধের একটা রূপ দেওয়ার ইচ্ছে আছে। তো সেখানে আমি যেহেতু আমি ওই জায়গাটাকে আমি মূলত হাইলাইট করতে চাইছি, এবং ওই জায়গার যে সংস্কৃতি, যে কালচারগুলো, যেগুলো আমাদের যেগুলোর কোনো লিখিত রূপ নেই, এগুলোকে আমি একটা লিখিত ছন্দে বা লিখিত চোখে আমি আনতে চাইছি। তো সেখানে কবিতাগুলো মূলত কল্পনার থেকেও আমার শৈশবের কিছু কিছু ঘটনা, বা আমার চোখে যা দেখেছি আমি, আমার বা সামনে ওদের জীবন, ওদের সংস্কৃতি, বা মানে সব কিছু মিলিয়ে যে সবগুলো দিকই আমি আনতে চেয়েছি এই হিজল কন্যা ডায়েরির মধ্যে। আমার মূলত আর আমি এখানে একটা কথা বলে রাখি, আমি যদি আমার ঠাম্মার সান্নিধ্য বা সংস্পর্শ না পেতাম, তাহলে হয়তো সনবিলের অনেক কিছুই আমার জানা হতো না। তো ঠাম্মা আমার মারা গেছে 6 মাস হতে চললো। আমি আমার ঠাম্মাকে এই বইটা আমি উৎসর্গ করেছি, এই হিজল কন্যার ডায়েরিটা। আর এই হিজল কন্যার ডায়েরিটাকে এই মানে সনবিলের এই কথাগুলোকে যে একটা কথা মানে লেখার যে রূপ দেওয়া যেতে পারে, সেটা আমার মাথায় প্রথম ঢুকিয়ে দিয়েছিলেন ফাইন আর্টসের প্রফেসর ডক্টর গণেশ নন্দী। উনি বলেছিলেন এটা নিয়েও সাহিত্য হতে পারে। তখন আমি মনে মনে ভাবছিলাম যেটা নিয়ে সাহিত্য হতে পারে। তখন উনার যে কথাবার্তা বা উনি যেভাবে বলেছিলেন, ঠিক সেভাবে আমি ওই কাজটা করতে চেয়েছি বা করেছি। জানি না কতটুকু হয়েছে। তো যেহেতু উনার মানে উনি প্রথম আমার মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন যে এটা নিয়েও মানে সাহিত্যের রূপ দেওয়া যেতে পারে, ওই জন্য আমি আমার যে হিজল কন্যার ডায়েরির যে ইংলিশ ভার্সনটা আমি ওনাকে ডেডিকেট করেছি। আর ইংলিশ বইটার নাম হচ্ছে ডটার অফ হিজল। তো আমার ইংলিশ ভার্সন যে বইটা, সেটা আমি ডেডিকেট করেছি ডক্টর গণেশ নন্দীকে, ফাইন আর্টসের আর অ্যাসোসিয়েট প্রফেসর, ডায়েরি অফ হিজল ডটার। কারণ আমার এখানে একটা কথা বলে রাখি যে আমার ইংলিশ ভার্সনটা করার কারণ হচ্ছে আমি চাই শুধুমাত্র বরাক ভ্যালি বা কলকাতা বা আমরা বাঙালি সমাজ থেকেও যারা মানে অন্য পুরো ভারত বা ভারত থেকেও বাইরে যারা আছেন, যারা বাইরের ভারতের বাইরেও যারা পাঠক সমাজ আছে, যারা এই জায়গাটা যাতে পৌঁছয় গিয়ে ওদের কাছেও, সেজন্য আমার এই ইংলিশ ভার্সনটা করা। তারপরের বইটা হচ্ছে যেটা মধ্যরাতের মনোলগ। আমার মনে হয়েছে আমি যখনই আমার মানে মধ্যরাতের মনোলগ, এই নামটার মধ্যেই যেন অনেক কিছু ইঙ্গিত করছে, যেটা হচ্ছে আমার যখনই আমার মধ্যরাতে আমার ঘুম ভাঙতো বা কিছু নিয়ে ভাবতাম, তখনই আমি আমার নিজের সঙ্গে নিজের যে আলাপচারিতা, নিজের সঙ্গে নিজের যে কথা বলা, সেক্ষেত্রে বিভিন্ন দিক হতে পারে, সমাজের বিভিন্ন দিক, সোশ্যাল মিডিয়ার কোনো ঘটনা, বা প্রেম নিয়ে কোনো কিছু মানে ভাবনা, বা নারী সংক্রান্ত কোনো কিছু সামাজিক চিন্তাধারা, বিভিন্ন মানে এই বইয়ের মধ্যে বা সত্যকে মানে যে সত্যটা আমরা এতদিন ভেবে আসছি, এই সত্যটাকে ভেঙে আর একটা সত্য উন্মোচিত করা, বা খণ্ডচিত্র, যেখানে চিঠি, ডায়েরি, এগুলো উত্তরাধুনিক কবিতার যেগুলো বৈশিষ্ট্য, মূলত এই বৈশিষ্ট্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি আমার মধ্যরাতের মনোলগ বইটাতে। আমার পঞ্চম কাব্যগ্রন্থ হচ্ছে নারীর পুনঃপাঠ, বহুয়ার ও আমি। এই বইটি প্রত্যেকটা, আমরা বলি না মানে প্রত্যেক গল্পের পেছনে আরেকটা গল্প থাকে, ঠিক সেইভাবে আমার মানে আমাদের নারীর মনের যে যন্ত্রণা, যে ভেতরের যে কান্না, ভেতরের যে দিকটা আমরা সবসময় প্রকাশ করতে পারি না, বা প্রকাশ করলেও আমরা ওটাকে লিখিত রূপ অনেকেই লিখিত রূপ আমরা দিতে পারি না। তো সেই জায়গা থেকে প্রথমত আমি সাহস পেয়েছিলাম, বা আমার নিজেরও আমি এরকম লিখতে পারবো বলে আমার কোনো সাহস ছিল না, বা কোনো প্রেরণাও মানে পাইনি আমি কোথা থেকেও।
সিমন দা বহুয়ারের বিখ্যাত যিনি মানে সিমন দা বহুয়ারের দ্য সেকেন্ড সেক্স বইটা আমি পড়ে আমার মানে ওনার যে দর্শন সেখান থেকে আমি প্রেরণা পেয়ে মূলত আমি নারীর পুনঃপাঠ ব্যবহার ও আমি মনে হচ্ছিল যেন উনি আমার মুখের মধ্যে কথাগুলো তুলে দিচ্ছেন।